আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন সংস্কার কমিশন গঠন করছে। অর্থাৎ যাদের কাজ হচ্ছে নির্বাচনে কী কী সংস্কার করা যায়, অর্থাৎ বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে স্থানগুলো আছে বিশেষ করে নির্বাচন কমিশন, এখানে কী কী সংস্কারগুলো করলে মোটামুটি দেশটা সুন্দরভাবে চলবে, দেশ উপকৃত হবে, দেশের জনগণ উপকৃত হবে এবং সর্বোপরি দেশটা ডেভেলপমেন্টের দিকে যাবে। কোনো স্বৈরাচার ইন ফিউচার যেন এখানে প্রতিষ্ঠা লাভ করতে না পারে। তো 1971 সালের যে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে আসলে দাঁড়িয়ে আসছে বেশিরভাগই ইচ্ছায় অনিচ্ছাই স্বৈরতন্ত্রকে লালন করছে। কেউ হয়তো বা চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে, কেউ চেষ্টা করে সফল হয়ে গেছে। বিশেষ করে শেখ হাসিনা সরকার সফল হয়েছে, এরশাদ সফল হয়েছে, এভাবে সফল হয়ে গেছে। মাত্র 50 বছরের ইতিহাসে তো আপনার 54-55 বছরের ইতিহাসে শুধু হাসিনাই 15 বছর ক্ষমতায় ছিল, 15-16 বছর ক্ষমতায় ছিল হাসিনাই। এর বাইরে এরশাদ ছিল 9 বছর। অর্থাৎ এভাবে করে মোটামুটি স্বৈরাচারকে স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দল, ধরুন 1996 সালে স্টার্টিং বিএনপিও সব দল বাদ দিয়ে একই নির্বাচন করে ফেলছে। অর্থাৎ ডোন্ট কেয়ার আর কি, আমরাই ক্ষমতা থাকবে, বিষয়টা এরকম। তারা হতে পারে ভুলভ্রান্তি হতে পারে, আমরা এগুলা স্বাভাবিক দৃষ্টিতে দেখতেছি আর কি। ওকে, এখন কথা হচ্ছে নির্বাচন যে কমিশন সংস্কার প্রস্তাবনা কমিটি গঠন করছে, তারা আসলে কী সংস্কার প্রস্তাবনা করছে। তারা প্রধান উপদেষ্টা বরাবর অনেকগুলা সংস্কার প্রস্তাবনা রাখছে। তো ওভারঅল আমি যতটুকু দেখছি একটা পয়েন্ট এখানে একটু একটা প্রশ্ন থেকে যায়। এছাড়া বাকি সবগুলো সব পয়েন্টের ক্ষেত্রে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তবে হয়তো বা যারা জ্ঞানী লোকজন আছে তারা বিষয়টা আলাদাভাবে দেখবে। আমি ব্যক্তিগতভাবে আমার ছোটো মেজাজে, আমি একজন কোনো শিক্ষিত মানুষ হিসেবে আমার কাছে ব্যাপারগুলো অত্যন্ত চমৎকার লাগছে। শুধুমাত্র কোনটা ভালো লাগে না সেটা যদি বলছে এই যে কিছু 100টা হচ্ছে সংরক্ষিত আসন থাকবে যেখানে মহিলারা প্রতিনিধিত্ব করবে এবং তারা সংসদে যাবে আর কি। তো এখন কথা হচ্ছে তারা কেন সংরক্ষিত আসন কেন? স্বাভাবিকভাবে মানুষ আমরা যেখানে বলি ধরুন মহিলাদের সমান অধিকার, তো সমান অধিকার হলে আপনি সংরক্ষিত আসনে যাওয়া তো দরকার নেই, স্বাভাবিক আসনে আসবেন। মেন আসনে একই আসনে পুরুষও প্রতিনিধিত্ব করবে, মহিলা প্রতিনিধিত্ব করবে। হ্যাঁ, একান্ত যদি বেশি প্রয়োজন মানুষ 2-5টা সংরক্ষিত আসন রাখা যায় যেখানে মহিলারা প্রতিনিধিত্ব করবে, কিন্তু বাকি সবগুলোতে সমান হবে। ধরুন ইউএসএ যখন নির্বাচন হয়, জাতীয় নির্বাচনে কিন্তু প্রেসিডেন্ট প্রার্থী কিন্তু হিলারি ক্লিন্টনও হয়েছে, আবার আপনার জো বাইডেনও হয়েছে। এইভাবে এর আগে সম্ভবত হিলারি ক্লিন্টনের সাথে আবার এই যে বর্তমান যে ট্রাম্প, সেও প্রতিনিধিত্ব করছে এবং একবার মহিলা জিতে না। এখন মহিলা জিতছে না জিতে না সেটা বিষয় না, বিষয় হচ্ছে তারা প্রতিনিধিত্ব করার মতো সুযোগ পাইছে। সংরক্ষিত আসলে এখানে কোনো বিষয় আসবে না বলে আমি মনে করি। ওকে, তো এর বাইরে যেই সংস্কার প্রস্তাবনার যে বিষয়গুলো আমার কাছে সবচেয়ে বেশি চমৎকার লাগছে, এটা হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হবে। এখানে 2টা কক্ষ, একটা কক্ষ হচ্ছে নিম্ন কক্ষ যেখানে সাধারণ সম্ভবত 400 আসন এখানে থাকবে, আর উচ্চ কক্ষ যেখানে 104 আসন মেবি, যাক এগুলা ওই একটু দেখলে ভালো হতো, পাইনি, 104 আসনের মতো থাকবে আর কি। ওটা হচ্ছে সংখ্যানুপাতিক হবে, অর্থাৎ যারা মূল উচ্চকক্ষ, তো মানে উচ্চকক্ষ মেন যে কক্ষটা, ওইখানে হচ্ছে আপনার তারা সংখ্যানুপাতিক হারে নির্বাচিত হবেন। তো সংখ্যানুপাতিক হারে নির্বাচন হচ্ছে সারা দেশের জনগণ, ধরুন বাংলাদেশ বিএনপি টোটাল জনগণের ভোট পাইছে ধরুন কত 50%, জামাত ইসলাম পাইছে 30%, তারপরে এখানে হেফাজতে ইসলাম তো নাই, ধরুন সর্বনের পে তারা পাইছে 10%। এইভাবে বিভিন্ন পার্সেন্টেজ যখন আসবে তখন এই পার্সেন্টেজ আলোকে তারা ওই আসনগুলো ভাগ পাবে আর কি। অর্থাৎ যদি বিএনপি 50% ভোট পেয়ে যায় তাহলে বিএনপির প্রতিনিধি থাকবে 50%, 100 জনের ভিতরে 50 জন বিএনপি থাকবে। এটা হচ্ছে হিসাব আর কি। তার মানে এখানে একক কেউ এখানে তাপালিং করবে সে সুযোগটা আর নাই। তো নিঃসন্দেহে এটা একটি মানে তাদেরকে স্বাগত জানানোর মতো প্রস্তাবনা তারা পেশ করছে। অর্থাৎ এখানে কোনো পাওয়া চলবে না। এখন আসুন, আপনার জনপ্রিয়তা যদি বাংলাদেশে 90% জনপ্রিয়তা, আপনার পুরো দেশ আপনার পক্ষে, তাহলে আপনি 90% ভোট পেয়ে 90% আসন নিয়ে এখানে উচ্চ যে আসন যেটা আছে, অর্থাৎ যেটা আর কি উচ্চ কক্ষ আপনি প্রতিনিধিত্ব করার অসুবিধা নেই। তো এইটা তো আমরা আসলে স্বাগত জানাই। এছাড়া এই যে উচ্চ কক্ষের যে তারা যে চিন্তাটা করছে, বিশেষ করে হচ্ছে আপনার মানে সংখ্যানুপাতিক যে নির্বাচন, এই নির্বাচনের প্রস্তাবনা করছেন বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান এই প্রস্তাবনা পেশ করেন। তার মানে ফাইনালি তারা কিন্তু শুধু নিজেদের স্বার্থ ভাগায়। ধরুন এখানে বাংলাদেশের ক্ষেত্রে স্বাভাবিকভাবে সর্ববৃহৎ দল বিএনপি, আমরা মানে শুধু আমরা কেউ মনে করলো আর কেউ মনে করলো না সেটা বিষয় না, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি। আর বিএনপির পরে যেহেতু BAL মানে বাল তারা চলে গেছে, তাদের পরে স্বাভাবিকভাবে এখন মাঠে এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলাম। এরপরে অন্যান্য যে দলগুলো আছে, ইসলামী দলের ক্ষেত্রে আছে সর্বনারী পীরের দল আছে, জাতীয় বেইমানের দলটা জাতীয় পার্টি আছে, এর বাইরে বিভিন্ন দল আছে যেগুলো সাধারণত মানুষ চেনে। এবি পার্টি গেছে কিছু নতুন দল, এরপর আরও বিভিন্ন রামপন্থী বিভিন্ন দল আছে। এগুলোর ভিতরে তো সবচেয়ে এগিয়ে আছে জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। তো এখন ভোটের মাঠে দেখা যাবে আসলে কে কতটুকু প্রতিনিধিত্ব করে আর কি। তো স্বাভাবিকভাবে মানুষ কথা বলতে বলে যে
ধরুন 1900 তো যেটা বলতেছেন জামাত ইসলামী তারা এই প্রস্তাবনা করছে যাতে করে যারা একেবারে ছোটোখাটো দল আছে, ধর বিপিন নুরের দল, তো বিপিন নুরের দল সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করে, হয়তো বা তারা আপনার এই যে 1% ভোট পেয়ে যেতে পারে, তো 1% ভোট পেলে তারা একটা আসন পেয়ে যাবে, খুবই স্বাভাবিক। দেখি এইভাবে এবি পার্টির যে বর্তমান চেয়ারম্যান হচ্ছেন মঞ্জু সাহেব, তো মঞ্জু সাহেব হচ্ছে একইভাবে যদি 1% ভোট পায় তাহলে তারা একটা আসন পেয়ে গেলো, যদি 100 আসন হয় এইভাবে হবে আর কি। তার মানে বাংলাদেশ জামাত ইসলামী যে সংস্কার কমিশনে যে প্রস্তাবনাগুলো পেশ করছে, মানে জামাত ইসলামী তার সংস্কার কমিশন না, মানে তারা তাদের মতো করে সংস্কার কমিশন যে কিছু প্রস্তাবনা পেশ করছে, সংস্কার কমিশন হয়তো বা ভালো মনে করে ওগুলো হয়তো বা তারা গ্রহণ করছে হইতে পারে আর কি। আর এর ভিতর অন্যতম আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, তো আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে যিনি দলের প্রধান থাকবেন উনি প্রধান মানে সংসদের প্রধান, অর্থাৎ সংসদ প্রধান মানে তো প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে হতে পারবে না, এই সুযোগ নেই। দলের প্রধান সংসদ প্রধান হওয়ার সুযোগ নেই। যিনি রাষ্ট্রপতি হবেন উনি কোনো দল থেকে আসতে পারবেন না, রাষ্ট্রপতি থাকবে নিরপেক্ষ, একদম কাট নিরপেক্ষ। এখানে কোনো হাসিনার, খালেদার বা জামাত ইসলামের কোনো সুযোগ নেই ভূমিকা রাখার। হ্যাঁ করতে পারেন উনি ব্যক্তিগতভাবে কোনো দলের পক্ষে থাকতেই পারে, এটা ওনার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত চয়েস থাকতে পারে, কিন্তু কোনো দলের পক্ষে কোনো প্রতিনিধিত্ব করে সেই সুযোগ আর নাই। এর বাইরে হচ্ছে যিনি এই যে স্পিকার হবেন, স্পিকার সরকার দলে থাকতে পারবে না, যে সংসদ যে যারা সরকার গঠন করবে তাদের স্পিকার থাকতে পারবে না। অর্থাৎ এখানে একটা সর্বদলীয় একটা মানে একটা আসন এমনভাবে একটা সিস্টেম করছে যাতে করে একক কোনো পাওয়ার এখানে তৈরি না হয়। ইতিপূর্বে আমরা দেখছি কি যিনি দলের প্রধান তিনি দেশের প্রধান, তিনি প্রধানমন্ত্রী, তিনি তারাই রাষ্ট্রপতি দেয়। তারপরে সংসদের যে স্পিকার তিনি থাকেন, বিচারপতি তারা, সংসদের ওই যে নির্বাচন কমিশনের প্রধান তারা, সব ক্ষেত্রে সব কিছুই তারা, তাদেরই পুলিশ প্রধান এভাবে হুমকি দেয় যে আমরা এটা করে ফেলছি সেটা করে ফেলছি, আমরা কারোর গুরুত্ব না দিয়ে করে ফেলছি, অর্থাৎ দলের পক্ষই তারা করে ফেলছে, এই নেতাদেরকে ফাঁসি দিয়ে দিয়েছে, নেতাদেরকে গ্রেপ্তার করে ফেলছে, এভাবে তারা সব কিছু করে ফেলছে। অর্থাৎ এই হ্যারমটা এদেশে আর চলবে না, এইসব ফাজলামি এদেশে আর চলতে দেওয়া যাবে না। আল্লাহ হাফিজ।